আমি মূলত রাজনৈতিক প্রতিহিংসার শিকার। যেহেতু পরিবর্তিত পরিস্থিতিতে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর আমার ব্যবসায়িক পার্টনারের বড় ভাই রাজনৈতিকভাবে শক্তিশালী, সেই রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগাই মূলত আমার বিরুদ্ধে এই অপপ্রচারগুলিতে আমি মূলত প্রত্যেকটা সংবাদপত্রের প্রতিবাদ পাঠাইছি, কিন্তু প্রতিবাদগুলি তারা ছাপায় নাই। এরপরও আমি 2-3টা পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে আমি প্রতিবাদ দিয়েছি। তারা মূলত এই কাজটা করছে আমার টাকাটা না দেওয়ার জন্য। তারা এখন আরও 5,73,00,000 টাকা চাঁদা দাবি করতেছে, আমার কাছে নাকি টাকা পায়। তাই আমি বললাম আমার কাছে কীভাবে টাকা পান? তখন বললো যে আপনি গত 12 বছর আপনার সাথে ব্যবসা করছি, আপনি মালের দাম বেশি ধরছেন। তাই আমার প্রশ্ন হচ্ছে, আমি যদি মালের দাম বেশি ধরি তাহলে 12 বছর কেন আপনি আমার সাথে ব্যবসা করছেন, বা 12 বছর কেন আমার সাথে একবারও এই বিষয় নিয়ে কথা বলেন নাই? পাওনা টাকা আদায় করতে গিয়ে প্রতিপক্ষের কারসাজিতে নিঃস্ব হবার পথে প্রতিষ্ঠিত ব্যবসায়ী এসএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আবু সাদেক দীর্ঘ 22 বছর যাবৎ চায়না থেকে আমদানিকৃত পণ্যের ব্যবসা করে আসছেন তিনি। ব্যবসায়িক লেনদেনের পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে চলমান বিভিন্ন ঘটনায় খোদ মিডিয়ার দিকেই আঙ্গুল তুললেন এই ব্যবসায়ী। সাম্প্রতিক সময় বিভিন্ন গণমাধ্যমে আসলে আমাকে আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা, বিভ্রান্তিমূলক এবং অসত্য তথ্য প্রচার করে আমাকে অপমান, অপদস্থ এবং হেনস্থা করে, মূলত আমাকে ডিবি হারুনের সহযোগী বলে প্রকাশ করে। অথচ ডিবি এই কুখ্যাত কর্মকর্তার সাথে জীবনে আমার কোনোদিন দেখাও হয়নি, কথাও হয়নি। অথচ তাকে কেন্দ্র করেই আমাকে অপবাদ জড়িয়ে মিথ্যা তথ্য প্রকাশ করে আমার বিরুদ্ধে সংবাদ প্রচার করে। এই সংবাদগুলি প্রচার করার ক্ষেত্রে ন্যূনতম যাচাই বাছাই করার প্রয়োজন ছিল, কিন্তু কোনো রকম যাচাই বাছাই না করে, ইভেন আমার সাথে টেলিফোন আলাপ না করে শুধুমাত্র মিথ্যা সংবাদ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ইভেন অনলাইন মিডিয়ায় এই সংবাদগুলি পরিকল্পিতভাবে প্রচার করে। পূর্ব পরিচয়ের সূত্র ধরে প্রতিপক্ষের সাথে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন তিনি। ব্যবসার সুবাদে তার পার্টনারের কাছে মোট 6,63,00,000 টাকা পাওনা তার। তিনি অভিযোগ করে বলেন, টাকা না দেওয়ার জন্যই মিডিয়া সহ নানা মাধ্যমে তাকে হেনস্থা করা হচ্ছে। সে আসলে আমার কাছে অনেকটা অসহায়ের মতো আমার কাছে আসে সাহায্যের জন্য, যে তার কাছে কোনো টাকা নাই, সে আমার কাছে বাকিতে মাল নেবে এবং বিক্রি করে পয়সা দিবে, এই আবদার নিয়ে আমার কাছে আসে। এই বিশ্বস্ততার সুযোগটা নিয়ে একটা পর্যায়ে সে বিভিন্ন ধরনের দাবি দেওয়া, আবদার করে, যেমন যে তার বাবা মাকে হজে পাঠানো, তার বিদেশে থাকা বড় ভাইকে সহযোগিতা করা, ইভেন তার গ্রামের বাড়িতে 3 কোটি টাকা দামের বাড়ি নির্মাণ, এগুলির কাছে অনেক টাকা খরচ হয়ে গেছে, যার কারণে সে আমার টাকা পরিশোধ বন্ধ করে দেয়। 2023 সালের ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাকচুয়ালি তার কাছে আমার পাওনা টাকার পরিমাণ দাঁড়ায় 6,63,00,000 টাকা, এবং সে আমার প্রাইভেট কার্ডটি আটকে রাখে। বিভিন্ন সময় টাকা চাওয়ার পরেও সে প্রতিশ্রুতি দিচ্ছি দিব করে এভাবে তালবাহানা করতে থাকে। পাওনা টাকা চাইলে তার ওই ব্যবসায়িক প্রতিপক্ষ বিভিন্ন তারিখে 3,71,00,000 টাকার 7টি চেক দিলেও ব্যাংকে চিঠি দিয়ে চেকগুলোর নগদানও আটকে রাখার অভিযোগ তুলেছেন তিনি। আমার পাওনা টাকা ফেরত না দিয়ে বলছে যে পর্যায়ক্রমে সে দিবে। এইভাবে সে আমাকে টোটাল বিভিন্ন তারিখে 7টি চেক প্রদান করে, যার মূল্য হচ্ছে 3,71,00,000 টাকা। অবশিষ্ট টাকাও সে দিবে বলে আমাকে প্রতিশ্রুতি দেয়। বিভিন্ন সময় টাকা চাওয়ার পরেও সে প্রতিশ্রুতি দিচ্ছি দিব করে এভাবে তালবাহানা করতে থাকে। এক পর্যায়ে তিনি বাধ্য হয়েই পাওনা আদায়ে রাজধানীর শেরেবাংলানগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। প্রতিপক্ষ ওই সময়ে তার প্রাইভেট কারটি ফেরত দিলেও পাওনা টাকা আদায় করতে পারেননি এই ব্যবসায়ী। এরপরে আমি যখন কোনো উপায়ন্তর না পাই, বাধ্য হয়ে আমি শেরেবাংলা থানায় একটা জিডি করি। শেরেবাংলা থানার জিডিটা পরবর্তীতে তদন্তের জন্য ডিবিতে আসে, কারণ ডিবিতেও আমি আমার সংশ্লিষ্ট কর্মকর্তার মাধ্যমে এই অভিযোগ করি, আমি যে প্রতারণার শিকার হয়েছি, টাকা পাচ্ছি না, সেই অভিযোগটা আমি ডিবিতে করি। ডিবিতে করার পরে ডিবি আমাকে এবং তাকে একসাথে ডাকে, দুজনকে একসাথে ডাকার পরে সে ওইখানে যাইয়া আমার প্রাইভেট কার্ডটি ফেরত দেয়, কিন্তু আমার পাওনা টাকা ফেরত না দিয়ে বলছে যে পর্যায়ক্রমে সে দিবে। ব্যবসায়ীর অভিযোগ, পাওনা টাকা না দেওয়ার জন্যই তাকে সমালোচিত সাবেক ডিবি কর্মকর্তা হারুনের সহযোগী বানিয়ে বিভিন্ন মামলায় জড়ানো হয়েছে। তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন অসত্য সংবাদ পরিবেশন করা হচ্ছে। মূলত আমাকে ডিবি হারুনের সহযোগী বলে প্রকাশ করে, অথচ ডিবি এই কুখ্যাত কর্মকর্তার সাথে জীবনে আমার কোনোদিন দেখাও হয়নি, কথাও হয়নি। অথচ তাকে কেন্দ্র করেই আমাকে অপবাদ জড়িয়ে মিথ্যা তথ্য প্রকাশ করে আমার বিরুদ্ধে সংবাদ প্রচার করে। এই সংবাদগুলি প্রচার করার ক্ষেত্রে ন্যূনতম যাচাই বাছাই করার প্রয়োজন ছিল, কিন্তু কোনো রকম যাচাই বাছাই না করে, ইভেন আমার সাথে টেলিফোন আলাপ না করে শুধুমাত্র মিথ্যা সংবাদ
বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ইভেন অনলাইন মিডিয়ায় এই সংবাদগুলি পরিকল্পিতভাবে প্রচার করে। পুলিশ গ্রেপ্তার করার পরে নির্দিষ্ট কিছু সংবাদ মাধ্যম ভুয়া তথ্য ছড়িয়ে অনেকগুলি সংবাদ প্রকাশ করে, যেটা আমার মানহানি এবং সামাজিকভাবে আমি অপমান অপদস্থ সব কিছু হই, এবং সেখানেও সেই ডিবি হারুনকে জড়িয়ে আবারও সেই সংবাদ প্রচার করে। তিনি আরও অভিযোগ করেন, গত 5 আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তার ওই প্রতিপক্ষ তাকে বিভিন্ন মাধ্যম দিয়ে হুমকি দিয়ে আসছে। 5 আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর সে বিভিন্ন মাধ্যমে আমাকে হুমকি দামকি দিতে থাকে। এক পর্যায়ে তার এই হুমকি দামকি এবং উগ্র আচরণের প্রতিবাদে আমি আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিই, কিন্তু এরই মধ্যে সে 23 জানুয়ারি রমনা থানায় আমার বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজির মামলা করে। সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা প্রমাণ করতে পারলে স্বেচ্ছায় কারাবরণের চ্যালেঞ্জ তার। যেই ডিবি হারুনকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে মিথ্যা, ভানোয়াট এবং বিভ্রান্তিকর নিউজ বিভিন্ন গণমাধ্যমে দিয়ে আমাকে মিডিয়া ট্রায়াল করা হয়েছে, সেই ডিবি হারুনের সাথে জীবনে আমার কোনোদিন দেখাও হয় নাই, আমার কোনোদিন কথাও হয় নাই। এবং আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি, যদি ডিবি হারুনের সাথে আমার ন্যূনতম কোনো সংশ্লিষ্টতা কেউ প্রমাণ করতে পারে, আমি স্বেচ্ছায় কারাবরণ করতে রাজি আছি। স্বাভাবিক জীবনে ফিরে সুন্দর ও নিরাপদভাবে ব্যবসা পরিচালনার জন্য সরকার সহ সংশ্লিষ্টদের কাছে সহযোগিতার দাবি এই ব্যবসায়ীর। যে আমি বর্তমানে এমন অবস্থা আছি, আমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার ব্যক্তিগত অনুরোধ যে আমি বাসায় ঘুমাইতে পারতেছি না, আমি টেনশনে আছি, আমি ব্যবসা করতে পারতেছি না। সো আমি সামাজিকভাবে প্রতিষ্ঠিত থেকে আমি যেন আমার ব্যবসাটা করতে পারি, নিরাপদে আমার বাসায় ঘুমাইতে পারি, আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এইটুকুই আশা করব। রাকিব হাসান, ভোরের পাতা।